আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে মিছিল করছে এনসিপি। রাজধানীর বাংলা মোটর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মিছিল নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনার ওখানে পরিস্থিতি জানাবেন। এই মুহূর্তে আমি বাংলা মোটরে রয়েছে, আর এখানে হচ্ছে এনসিপির গোপালগঞ্জ এনসিপির উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে হচ্ছে এনসিপি কর্তৃক নির্ধারিত বা ঘোষণাকৃত হচ্ছে যে ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই ব্লকেট কর্মসূচি ঘোষণার যে কর্মসূচি সেটি হচ্ছে মূলত এনসিপি কার্যালয়ের সামনে হচ্ছে পালন করা হচ্ছে। আর কিছুক্ষণ পর হচ্ছে এনসিপি কার্যালয়ের সামনে থেকে হচ্ছে মশাল মিছিল বের করা হবে। এর আগে হচ্ছে তাদের যেই আশপাশের যেই থানাগুলোর যেই কমিটি রয়েছে, যেমন উত্তরা, যাত্রাবাড়ি, তারপর হচ্ছে বনানী, মিরপুর, এই ধরনের আশেপাশে গুলশান আশেপাশে যে অঞ্চলগুলোর যেই নেতাকর্মীরা রয়েছে তারা কিছুক্ষণ পর পরে আমরা দেখছি যে বাসে করে এসে হচ্ছে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বাংলা মোটর, সেখানে এসে উপস্থিত হচ্ছেন। আর তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে হচ্ছে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা জানেন যে বিকালের দিকে হচ্ছে গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ ছিল পূর্ব ঘোষিত, সেই সমাবেশে আওয়ামী লীগ এবং হচ্ছে ছাত্রলীগের যেই হামলা হয়েছে এনসিপির উপর, সে হামলার প্রতিবাদে হচ্ছে আজকের এখনকার যেই প্রতিবাদ সমাবেশ বা যেই কর্মসূচি ব্লকেট কর্মসূচি হচ্ছে সেটি কিন্তু এখন হচ্ছে। সেই সাথে হচ্ছে কিছুক্ষণ পর তারা বলছেন যে কিছুক্ষণ পর হচ্ছে তাদের মশাল মিছিল শুরু হবে। সেই মশাল মিছিলটি বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত যাবে, সেখানেও গিয়ে তাদের সংবাদ সম্মেলন করে হচ্ছে এই কর্মসূচিটি শেষ করা হবে। এর আগে আপনারা জানেন যে গোপালগঞ্জে যেই হামলার ঘটনা করেছে সেই হামলার ঘটনার প্রেক্ষিতে গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে এবং হচ্ছে এই কর্মসূচিকে এই হামলাকে কেন্দ্র করে হচ্ছে বিএনপি, জামাত এবং হচ্ছে অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তারা তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে হচ্ছে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন আমরা দেখেছি যে মিছিল নিয়ে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন। সেই সাথে হচ্ছে উত্তরায় আমরা জানি যে ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে, সেখানেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাস্তা পুরোপুরি বন্ধ রয়েছে। সেই সাথে যাত্রাবাড়িতে আন্দোলন হচ্ছে, সেই সাথে হচ্ছে মিরপুরে আন্দোলন হচ্ছে। আসলে এনসিপির উপর যে হামলাটি করা হয়েছে সেই হামলার প্রতিবাদে হচ্ছে যেই নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের আজকের যে এখনকার যে ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে তারা বলছেন যে এই হামলা হচ্ছে ন্যাক্কারজনক, এমনকি যেই প্রশাসনের সামনে যেই হামলা তাদের উপর চালানো হয়েছে এই হামলাটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সেই সাথে নেতাকর্মীরা বলছেন যে যদি এই যারা জড়িত বা যারা এই হামলার পিছনে ইন্ধনদাতা এমনকি নিষিদ্ধ ছাত্রলীগের যেই নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে দ্রুতই গ্রেফতারের আওতায় নিয়ে আসতে হবে, এমনটা কিন্তু এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন। সেই সাথে গোপালগঞ্জে যে কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন তারাও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর এখানে হচ্ছে শাহবাগে হচ্ছে বেশ কিছু নেতাকর্মী এনসিপির উপস্থিত রয়েছে, তারা এখানে আসলেই বাংলা মোটরে আসলেই একটি মশাল মিছিল বের হবে। এই ছিল বাংলা মোটর থেকে আমার কাছে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলা মোটর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। প্রযুক্তি খাতে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে সরকার। ইন্টারনেটের গতি বাড়িয়ে দাম কমানোর পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসছে নতুন আইন। বুধবার ঢাকায় এক প্রযুক্তি সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। পরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে আবেগ আপ্লুত হন তিনি। কেউ নিয়ে এসেছে রোবট, কেউ নিয়ে এসেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি রোভার, আবার নিজস্ব ডিজাইনের সেমিকন্ডাক্টর। বুধবার সকালে ঢাকার আগারগাঁওয়ে উদ্বোধন করা হয় 2 দিনব্যাপী দেশের প্রথম বিয়ার সামিট ও জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম। বিশ্ব ব্যাংকের সহায়তায় আইসিটি বিভাগ এর আয়োজন করে। I think it's getting very exciting right now in terms of semiconductor industry, right? Obstacles right now, of course, talent development is one. This is kind of dream come true. We have done this first time in Bangladesh. বাংলাদেশ এইজ এ নেশন অফ ইনোভেশন প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রযুক্তি সম্মেলন দেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি ও রোবোটিক্স শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। This is the first step of our journey to go forward. এই সম্মেলন শেষে আইসিটি টাওয়ারে জুলাই বিপ্লব বিষয়ক এক সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রযুক্তি খাতে বেশ কিছু মৌলিক পরিবর্তনের সূচনা করেছে বলে মন্তব্য করেন তিনি। একটা ন্যাশনাল ডেটা গভর্নেন্স এবং ইন্টারঅপারেবিলিটি অথরিটি তৈরি করার চেষ্টা করছি। ইন্টারনেট শাটডাউন সংক্রান্ত টেলিযোগাযোগের যে আইনটা আছে সেই আইন নিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। এনটিএমসির বিষয়ে আমরা চেষ্টা করব একটা গ্রহণযোগ্য সমাধানের মধ্যে আসতে, যাতে পরবর্তী রাজনৈতিক সরকার এই টুলগুলোকে, প্রযুক্তির এই টুলগুলোকে অ্যাবিউজ করতে না পারে। সেমিনারে শহীদ আবু সাইদ সহ অন্যদের স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।
স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তায় সহজ শর্তে ১২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের অর্থ সঠিকভাবে বিতরণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আর উদ্যোক্তারা বলছেন, এমন উদ্যোগ দেশের নতুন নতুন স্টার্টআপ তৈরিতে বড় অবদান রাখবে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। দেশে বর্তমানে সক্রিয় স্টার্টআপের সংখ্যা ১,২০০-রও বেশি। প্রতি বছর যুক্ত হচ্ছে আরো ২০০-র মতো নতুন উদ্যোক্তা। তবে কাঙ্ক্ষিত বিকাশে পিছিয়ে রয়েছে এই খাত। বাজারের সীমাবদ্ধতা, নীতিমালার জটিলতা আর অর্থায়নের অভাবকে প্রধান কারণ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। বিনিয়োগ সে কোথা থেকে পাবে, কিভাবে পাবে, এই জিনিসটা যখন সে খুঁজতে থাকে তখন সে কিন্তু আসলে স্টার্টআপ সময় দিতে পারে না। একজন স্টার্টআপ বা স্টার্টআপ ফাউন্ডারের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ বা স্টেক হোল্ডার থাকে হচ্ছে গভর্নমেন্ট, যে কোনো দেশে। বাংলাদেশ সরকার এর আগেও একটা স্টার্টআপ ফান্ডের তহবিল ছিল, সেটা প্রপারভাবে ইউটিলাইজ হয়নি। এই পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংক গঠন করেছে প্রায় ১,২০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল। এখন থেকে স্টার্টআপগুলো সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে মাত্র ৪% সুদে, যা আগে ছিল ১ কোটি টাকা। ২ বছরের কম সময়ের উদ্যোগ পাবে ২ কোটি, ২ থেকে ৬ বছরের উদ্যোগ ৫ কোটি এবং ৬ থেকে ১২ বছরের উদ্যোগ পাবে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ। এই ঋণের জন্য সর্বনিম্ন ২১ বছরের বয়সী উদ্যোক্তারা আবেদন করতে পারবে। থাকছে না কোনো ক্রেডিট রেটিং বাধ্যবাধকতা। স্টার্টআপ হিসেবে ১২ বছরের কম মেয়াদের উদ্যোগগুলোই এই সুবিধা পাবে। নতুন এই নীতিমালাকে ইতিবাচকভাবে দেখছেন উদ্যোক্তারা। তারা মনে করছেন এটি স্টার্টআপ খাতে নতুন গতি আনবে। এখন বাংলাদেশ ব্যাংক খুবই স্ট্রাকচার একটা রুলস করেছে, যে দুটি ফান্ড করেছে, একটা ইকুইটি ইনভেস্টমেন্ট ফান্ড, একটা হচ্ছে লোন ফান্ড, এবং সেখানে একটা স্টার্টআপের প্রপার ডেফিনেশন দেওয়া হয়েছে এবং স্টার্টআপগুলোকে ওই ডেফিনেশন অনুযায়ী ভাগ করা হয়েছে। আগে কখনো ব্যাংক স্টার্টআপগুলোতে ইকুইটিতে ইনভেস্ট করতে পারতো না। বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে এখন ব্যাংক স্টার্টআপগুলোতে ইকুইটি ইনভেস্টমেন্ট পর্যন্ত করতে পারছে, যেটা আসলে আমি বলবো যে আমাদের জন্য একটা বড় ব্লেসিং। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু নীতিমালা প্রণয়ন নয়, এর সঠিক বাস্তবায়ন জরুরি। বহু নীতিমালা, কিন্তু কোনোটাতে সাকসেসফুল হয় না। সুতরাং এই ধরনের একটা নীতিমালা করলেই সাকসেসফুল হবে না। এবং এইটা কারণ এরা তো সাপ্লাই সাইড, তাই না? সুতরাং সাপ্লাই সাইডের প্রবলেমগুলো দেখতে হবে। ব্যাংকাররা এগিয়ে আসবে না, স্টার্টআপদের এগিয়ে আসতে তারাই প্রমাণ করতে হবে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তায় বাণিজ্যিক ব্যাংকগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষক। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে ডিজিটাল মুদ্রা চালুর বিষয়ে সরকার ইতিবাচক চিন্তা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়। তবে এটি চালু হতে আরও সময় লাগবে। বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন শুরুতে কর্পোরেট প্রতিষ্ঠানের সীমিত পরিসরে চালু করা হতে পারে ভার্চুয়াল মুদ্রা। ধীরে ধীরে তা সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হতে পারে। সেমিনারে বক্তারা বলেন, ব্যাংকগুলোর আন্তরিকতার অভাবে দেশে ডিজিটাল লেনদেন প্রত্যাশা অনুযায়ী জনপ্রিয়তা পাচ্ছে না। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানানো হয় সেমিনারে। ইন্টারনেট ব্যাংকিং এর পপুলার না হওয়ার আরেকটা বড় বিষয়, সেটা হলো ব্যাংক থেকে কাস্টমারকে মোটিভেট করা হয় না পজিটিভলি। আপনার যদি মোবাইল অ্যাপস থাকে, কাস্টমারকে ক্যাটাগরিক্যালি এনকারেজ করা উচিত যে আমাদের মোবাইল অ্যাপস আছে, আপনারা ইউজ করেন। একটা ব্রাঞ্চে না আসে আপনারা ট্রানজাকশন অ্যাপ দিয়ে করেন, সেই কাজটা আমরা ক্যাটাগরিক্যালি এনকারেজ করি না। ডিজিটাল পলিসি আমি একটু বলতে পারি, সেটা হলো যে আমাদের বিবেচনায় আছে, সময় লাগবে। এবং যদি ডিজিটাল কারেন্সি ইন্ট্রোডিউস করা হয়, শুরুতে কর্পোরেট লেভেলে করা হবে। কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সাম্প্রতিক কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির কারণে দেশের অর্থনীতিতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। বুধবার এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক ২ শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। ৯ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব সৈয়দ রবিউল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসন ১ শাখার উপসচিব। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে থাকবেন অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড, BGMEA এবং FBCCI এর প্রতিনিধিরা। আগামীকাল বৃহস্পতিবার দেশের পণ্য ভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের
60তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও ক্রেতা সাধারণকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়েছেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোভান আনভীর ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়। এছাড়া এবারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আয়োজনে থাকছে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দর্শনীয় স্থানে ব্যানার ও পোস্টার ঝুলানো, আলোকসজ্জা এবং আলোচনা সভা। সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে উভয় বাজারে। বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে ডিএসসিতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্য সূচক DSEX 54 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5116 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসসিতে লেনদেনও 81 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 267টির, কমেছে 79টির এবং অপরিবর্তিত রয়েছে 51টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার CSE-তে সার্বিক সূচক CASPI 105 পয়েন্ট বেড়েছে। পাশাপাশি গত দিনের তুলনায় লেনদেন 2 কোটি টাকা। তারল্য সরবরাহ ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে নীতি সুদ হার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, নীতি সুদ হার কমানোর এই সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে। তারল্য ব্যবস্থাপনা ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগ নীতি সুদ হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নীতি সুদ হার 8.50% থেকে 0.50% পয়েন্ট কমিয়ে 8% পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো যে টাকা ধার করবে তার সুদ হার কমবে। পূবালী ব্যাংক PLC বিজনেস টাইম এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।